আওয়ামী লীগের দুই নেতার নেতৃত্বে চট্টগ্রাম বাইজিতের নাগিন পাহাড় সাভার প্রশাসনের উদাসীনতায় পরিবেশবিদদের ক্ষোভ। গাজীপুরের টঙ্গীতে কোটি টাকার সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণ, সওজের ভূমিকা নিয়ে প্রশ্ন, মামলাকে দুষছে কর্তৃপক্ষ। তীব্র গরমে পুড়ছে দেশ, জনজীবনে ভোগান্তি চরমে, চলতি সপ্তাহেও কমার পূর্বাভাস নেই, হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। রানা প্লাজা ট্র্যাজেডির 11 বছর আজ এখনো পূরণ হয়নি শ্রমিকদের অনেক দাবি দাওয়া, সাভার ঘটনাস্থলে চলছে নানা কর্মসূচি। এবং ইউরোপে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু, স্বচ্ছতার সঙ্গে দক্ষ কর্মী পাঠাতে না পারলে বাজার নষ্ট হবে, সতর্ক করলেন বিশেষজ্ঞরা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। চট্টগ্রামে একের পর এক ধ্বংস হচ্ছে পাহাড়। বাইজিত এলাকার চন্দ্রনগরে প্রায় 10 একর আয়তনের নাগিন পাহাড় কাটতে কাটতে এখন অনেকটাই সংকুচিত। নগরের জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুদ্দিনের নেতৃত্বে চলছে পাহাড় কেটে প্লট তৈরি। এ নিয়ে প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করেছেন পরিবেশবিদরা, যদিও প্রশাসনের দাবি যে নিয়মিত অভিযান চলছে। চট্টগ্রাম থেকে একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন আল নোমান। সরকারি হিসাবে নাগিন পাহাড়ের আয়তন প্রায় 10 একর, বিভিন্ন সময় প্রায় 1.5 একর কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক নেতা সহ স্থানীয় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে রাতের আধারে কাটছে পাহাড়টি। একাংশ দখল করে গড়ে তোলা হয়েছে প্লট, টিনের উঁচু বেড়া দিয়ে ঢেকে রাখা হয়েছে পুরো এলাকা। বাইরে থেকে বোঝার উপায় নেই পাহাড়ের অবস্থা কি। নাগিন পাহাড়ের অবশিষ্ট দক্ষিণ অংশও কেটে ফেলা হচ্ছে, তবে প্রভাবশালীদের ভয়ে কেউ মুখ খুলতে নারাজ। আমরা আগ ধরেই দেখছি যে এখানে পাহাড় একটাই, এমন এটা লই ঝামেলা চলতেছে। রাত্রে পাহাড় কাটি মেটে নিয়ে যাইতেছে। পাহাড় আগে কিন্তু বড় ছিল, কিন্তু আমি ছিলাম না, তো সেই কারণে দেখছি না কে কাটছে। রাত্রে মাটি উঠেছে, রাত্রে নিয়ে গেছে। পাহাড় কাটা বন্ধে পরিবেশ অধিদপ্তর চলতি বছর একটি মামলা করে। মামলার 18 আসামির অন্যতম চট্টগ্রামের জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুদ্দিনের নেতৃত্বেই চলছে নতুন করে পাহাড় কাটা। এর মধ্যে বাহারের বিরুদ্ধে 2018 সালেও একটি মামলা হয়। এই দুই নেতার সাথে কয়েকজন তথাকথিত সাংবাদিকও জড়িত। এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকার সমালোচনা করেন বিশিষ্টজনরা। আমাদের প্রজন্মে পাহাড় বলে কোনো জিনিস থাকবে না, দেখবে না তারা। সেই পাহাড়ের সাথে কর্ণফুলী নদী যাবে, খালগুলো চলে গিয়েছে, নালাগুলো চলে গিয়েছে, এবং চট্টগ্রামের যে নান্দনী নদীগুলো সেগুলোও যাবে, এবং আমাদের ঐতিহ্য বলে আর কোনো জিনিস থাকবে না। তবে জেলা প্রশাসকের দাবি, পাহাড় কাটা বন্ধে মামলা সহ নিয়মিত অভিযান চলছে। পাহাড় রক্ষায় চট্টগ্রামের 52টি পাহাড়ে সাইনবোর্ড লাগানোর কথাও জানান তিনি। পাহাড় কাটা বন্ধ করার জন্য চট্টগ্রামে 52টি পাহাড়ে 52টি সাইনবোর্ড লাগানো হয়েছে। গত 1 বছরে প্রায় 173টি মোবাইল কোড করা হয়েছে এবং প্রায় 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 39 জনকে কিন্তু আমরা জেল দিয়েছি। পাহাড় কেটে প্লট বাণিজ্যের বিষয়ে বক্তব্যের জন্য বারবার ফোন করা হলেও সাড়া দেননি ক্ষমতাসীন দলের এই দুই নেতা। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম চট্টগ্রামে আর পাহাড় দেখবে না। তাই পাহাড় খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবিদদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সড়ক ও জনপথ বিভাগে জায়গা দখল করে গড়েছেন মার্কেট, এরপর পারিবারিকভাবেই ভোগ করছেন উত্তরসূরিরা। গাজীপুরের টঙ্গীতে হাইওয়ে সড়কের পাশেই দেশ টিভির অনুসন্ধানে মেলে কোটি টাকার সরকারি সম্পদ দখলের চিত্র। তবে নিজেদের জায়গা উদ্ধারে ব্যর্থ সড়ক ও জনপথ বিভাগ। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। গাজীপুরের হিমায়তদীঘি এলাকার সংসরউদ্দিন মার্কেট। ঢাকা ময়মনসিংহ হাইওয়ের পাশেই সুবিশাল এই মার্কেটটির মালিক সংসরউদ্দিন নামে এক ব্যক্তি। তিনি মারা যাওয়ার পর ভোগ দখল করছেন তার এক ছেলে ও মেয়ে। দেশ টিভির হাতে আসা তথ্যে জানা যায়, প্রায় 10 বছর বেদখলে থাকা জায়গাটির মালিক সড়ক ও জনপথ বিভাগ। ভূমি রেকর্ডের তথ্য মতে 1129 দাগ নম্বরের জায়গাটি সড়ক ও জনপথ বিভাগের। সরজমিনে দেখা যায় দখল পাকাপোক্ত করতে মার্কেটের সাথে নির্মাণ হচ্ছে মসজিদ। নির্মাণের দায়িত্বে থাকা ক্যাশিয়ার মোহাম্মদ আলী দেশ টিভিকে জানান, অনেক আগেই সংসরউদ্দিন মসজিদের জন্য জায়গাটি লিখে দিয়েছেন। তবে সম্প্রতি তারাও জেনেছেন জায়গাটির মালিক সড়ক ও জনপথ বিভাগ। মার্কেটের ব্যবসায়ীও বিষয়টি অবগত বলে জানান। আমাদের জায়গা, আমাদের কাগজপাতি আছে, দেখেন তাদের কাগজপাতি দিচ্ছে। সড়ক জনপথ বলতেছে এদের নামে রেকর্ড আছে,
খেতের জায়গা। এটা তো পুরাটাই উনাগো, আমি মনে করি যে জনপথের পুরাটাই, কারণ পুরাটা একর করে নিচ্ছে। রেকর্ড হইলো সংসদ দিন, পরে একর করে নিচ্ছে সরকারে ওদের বিল দেয় না, এটা লইয়া মামলা চলতেছে। এ বিষয়ে চেষ্টা করেও সংসরুদ্দিনের পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে মালিক হওয়ার পরও কেন জায়গা উদ্ধার করতে পারছে না এ বিষয়ে গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী জানান, দখলকারীদের মামলার কারণে জমি উদ্ধার করতে পারছেন না তারা। ওনারা মামলা করছে আমাদের নামে রেকর্ড, ওনারা রেকর্ড সংশোধনী চাইছে আদালতে। মামলা নিষ্পত্তির মাধ্যমে জায়গা উদ্ধারে আশাবাদী সড়ক ও জনপথের এই প্রকৌশলী। সাদাত নিশাদ, দেশ টিভি, গাজীপুর। তীব্র তাপদাহে পড়ছে দেশ, জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। রাজধানীর খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, আজ রাজধানীতে তাপদাহ কেমন দেখছেন এবং কি বলছেন সাধারণ মানুষ? ইসরাত, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে তীব্র তাপদাহ কিন্তু বেড়েই চলছে। এপ্রিল মাস জুড়ে তীব্র তাপদাহ ছিল এবং সেটি আপাতত কমার কোনো সম্ভাবনা নেই। সাধারণ মানুষ যে ভোগান্তিতে আছেন এটি আপনি দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে রাজধানী ঢাকার তীব্র তাপপ্রবাহের সাথে কিন্তু নতুন করে সঙ্গী হয়েছে যানজট। সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় যানজট তীব্র আকার ধারণ করেছে এবং যারা সাধারণ মানুষ আছেন, যারা কাজের জন্য বাইরে বের হয়েছেন, তারা কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে যারা বের হয়েছে তারা বিভিন্নভাবে কতটুকু কষ্ট নিয়ে তারা বের হয়েছেন। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে জীবিকার তাগিদে তাদেরকে বের হতে হয়েছে, তবে বিশেষ প্রয়োজন ছাড়া কিন্তু কেউ বের হচ্ছেন না। এই যে তীব্র তাপদাহ বা তীব্র তাপপ্রবাহ, এটি শুধুমাত্র ঢাকায় না, রাজধানী ঢাকা সহ সারা দেশেই কিন্তু ছড়িয়ে পড়েছে। আপনি জানেন এই বছরের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল যশোরে 42.6 ডিগ্রি। ঢাকাতে কিন্তু এপ্রিল মাসে নর্মালি এমনি তাপ থাকে, কিন্তু গত কয়েক বছরের মধ্যে বলা হচ্ছে যে আমরা জানি যে 2023 সাল সবচেয়ে বেশি উষ্ণতম ছিল, কিন্তু 23 সালের চেয়েও আবহাওয়াবিদরা যেটা প্রত্যাশা করছেন যে মানে তারা যেটা ভাবছেন যে 2024 সাল আরও বেশি উষ্ণতম হবে এবং তার প্রমাণে কিন্তু আমরা পাচ্ছি। বেশি তাপপ্রবাহের কারণে কিন্তু ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনেক বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নিচ্ছে। আপনি জানেন যে অতি তাপপ্রবাহের কারণে কিন্তু ইতিমধ্যে অফিস কর্তৃক বারবার হিট অ্যালার্ট জারি করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু 3 দিনের হিট অ্যালার্ট জারি করা হয়েছে এবং সেটি আজকে শেষ হওয়ার কথা। আবহাওয়া অফিস যেটি জানিয়েছে আপাতত বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আকাশে কোনো মেঘ দেখা যাচ্ছে না, যার ফলে বৃষ্টি হবে না। এই যে মানুষের ভোগান্তি, এই ভোগান্তি কোথায় গিয়ে শেষ হবে এটা কিন্তু কেউ বলতে পারছেন না। তবে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক কিছু নির্দেশনা আছে যে যারা বিশেষ প্রয়োজনে বাসায় বের হচ্ছেন তারা যেন ছাতা নিয়ে বের হন এবং সবাই সুস্থ থাকার জন্য বেশি করে তরল পানি খাওয়ার কথা তারা বলেছেন এবং যেখানে একটু ছায়া আছে সেই ছায়ায় বিশ্রাম নেওয়ার কথা বলেছে। আপনি জানেন যে রাজধানী ঢাকায় শিল্পনগরী গড়ে ওঠার কারণে কিন্তু সেই অর্থে গাছপালা বেশি নেই, যার ফলে কিন্তু মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। যেখানে একটু গাছ দেখা যাচ্ছে সেখানে কিন্তু মানুষ আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। এই যে মানুষের ভোগান্তি, তীব্র গরমকে কেন্দ্র করে এর শেষ কোথায়? সবাই প্রত্যাশা করছেন যে এটি একমাত্র শেষ হতে পারে মূলত বৃষ্টির মধ্য দিয়ে। সেই প্রত্যাশিত বৃষ্টি কবে হবে আবহাওয়া অফিসে কিন্তু নিশ্চিত করে বলতে পারছেন না। একমাত্র বৃষ্টি পারে মূলত মানুষকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে। আসলে যারা খেটে খাওয়া মানুষ তাদের জীবিকার তাগিদে বের হতে হচ্ছে এবং তারাই কিন্তু সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। এই গরমকে কেন্দ্র করে কিন্তু আপনার এসি এবং চার্জার ফ্যান এই জিনিসগুলোর বিক্রি বেড়ে গেছে এবং সেগুলোর কিন্তু দামও বেশি নেওয়া হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে লম্বা যানজটের লাইন, এটি হচ্ছে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চলে, যার ফলে মানুষের যে ভোগান্তি আসলে সেটা চরমে পৌঁছেছে। তবে বৃষ্টি পারে এবং সেই বৃষ্টির আশা সবাই আছেন এবং বৃষ্টির জন্য কিন্তু দেশের বিভিন্ন জায়গায় ইস্তিসকার নামাজ আদায় করা হচ্ছে। সেই প্রত্যাশিত বৃষ্টি পারে মানুষকে সেই ভোগান্তি থেকে মুক্তি দিতে। আপাতত যেহেতু আবহাওয়াবিদরা বলছে বৃষ্টির সম্ভাবনা নেই, তাই সবাই বৃষ্টির আশায় আছেন। এই বৃষ্টি পারে মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দিতে। এই ছিল আমার কাছে রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চল থেকে তাপপ্রবাহের সর্বশেষ খবর। ইসরাত, মাজহার, আপনাকে ধন্যবাদ। তাপদাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম। তীব্র গরমে হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। এই বিষয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন এবং কি বলছেন চিকিৎসকরা? আপনি যেমনটা বলছেন, আসলে তাপ দেওয়ার কারণে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। গত কয়েকদিন ধরে যে তাপদাহ চলছে সেই তাপদাহ আসলে রোগীর চাপ বাড়ছে। আমরা সকালে একটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে দেখেছি এখানকার জরুরি বিভাগের যে ওয়ার্ড রয়েছে সেটি সহ অন্যান্য যেসব ওয়ার্ড রয়েছে সেগুলোতে আসলে গরমজনিত রোগীর প্রকোপ বাড়ছে। কারণ গরমজনিত কারণে ডায়রিয়া, জ্বর, স্ট্রোক, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে যারা শিশু রয়েছেন তারা
শিশু সহ বৃদ্ধ যারা রয়েছেন তারাই বেশি আক্রান্ত হচ্ছেন, কারণ যে তীব্র গরম সেই তীব্র গরমের সাথে আসলে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। কারণ চট্টগ্রামের যেসব আশপাশের উপজেলা রয়েছে সেগুলোতে আসলে লোডশেডিং তীব্র আকার ধারণ করছে। বিদ্যুৎ একবার চলে গেলে ৩-৪ ঘন্টার সময়ের মধ্যে আসার কোনো নাম থাকে না। এর পাশাপাশি তীব্র গরম দুটি মিলিয়ে আসলে জনসাধারণের মাঝে নাভিশ্বাস তৈরি হয়েছে। হাসপাতালে প্রতি আসলে 5 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে 3-4 জন করে ডায়রিয়া, স্ট্রোক এবং ডায়রিয়া, জ্বর, নিউমোনিয়া সহ এইসব রোগীরা আসছেন। হঠাৎ অনেকে শরীর দুর্বল হয়ে যাচ্ছেন, হঠাৎ করে আসলে কাজ করতে করতে একসময় তারা দুর্বল হয়ে পড়ে হাসপাতালে আসছেন। চিকিৎসকরা বলছেন যে গরম জনিত কারণে আসলে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে, তাই অপরিষ্কার খাবার এবং অপরিচ্ছন্নভাবে চলাফেরা করা যাবে না, বিশুদ্ধ পানি পান করা এবং যেসব খাবার শরীরের জন্য এই গরমের জন্য উপযোগী সেগুলো গ্রহণ করা দরকার। এবং তীব্র তাপদাহের কারণে বাইরে বের হওয়ার সময় ছাতা সহ আসলে যেগুলো দিয়ে গরম থেকে রক্ষা পাওয়া যায় সেগুলো নিয়ে বের হওয়ার জন্য বলছেন চিকিৎসকরা। ইরশাদ। নাজিম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে হাসপাতালের বর্তমান চিত্র নিয়ে বলছিলেন সহকর্মী নাজিম। রানা প্লাজা ধসের 11 বছর আজ দিবস স্মরণে ঘটনাস্থল সাভারে চলছে নানা কর্মসূচি। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান শাহিন। শাহিন, রানা প্লাজা দিবস স্মরণে কি কর্মসূচি চলছে এবং শ্রমিক ও শ্রমিক নেতারা কি বলছেন? ক্ষতিপূরণ দেশের আইন অনুযায়ী আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে রানা প্লাজার সামনে আপনাকে জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই রানা প্লাজা প্রাঙ্গণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা পুষ্পার্পণ করতেছেন এবং শহীদদের স্মরণে এবং এখানে যে রানা প্লাজায় যারা কিনা হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে তাদেরকে স্মরণ করছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ঘটনার পরে থেকে 11 বছর পার হয়ে যাচ্ছে এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে বিভিন্ন পুলিশের পক্ষ থেকেও আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ তারা বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি দাওয়া তারা তুলছে। তেমনই আমরা একজন শ্রমিক সংগঠনের নেত্রীর সাথে কথা বলছি। আসলে আপনি এই মুহূর্তে কি চাচ্ছেন সরকারের কাছে? আমরা সবার প্রথমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং বিচার প্রক্রিয়া ধীর করার ক্ষেত্রে সাক্ষী পাওয়া যাচ্ছে না বলে যে খোড়া যুক্তি দেওয়া হচ্ছে। আমরা মনে করি 24 এপ্রিলে ভবনের যে আইন ভঙ্গ করা হয়েছিল ফাটল আগেই জানা ছিল। 24 এপ্রিলের পরবর্তী সময় পর্যন্ত যে প্রমাণ পাওয়া গেছে সেগুলো যথেষ্ট বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য। ফলে দ্রুত বিচার কাজ সম্পন্ন করা, দোষীদের শাস্তির আওতায় আনা এবং মর্যাদাপূর্ণ ক্ষতিপূরণ আমরা দাবি করেছি। ক্ষতিপূরণের আইন চাই আমরা। একই সাথে রানা প্লাজার সামনে যাতে এই স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়, স্থায়ী স্মৃতিস্তম্ভ, এবং স্থানটি যাতে রক্ষা করা হয়, এটা যাতে আবর্জনার স্তূপ না হয়, সেই দাবি নিয়ে আমরা আজকে এখানে এসেছি। আমরা মনে করি আমরা মৃতদের স্মরণ করতে চাই, জীবিতদের জন্য লড়াই করতে চাই। বিভিন্ন যারা এখনো আহত আছে তাদের কি অবস্থা? এখনো যারা আহত, যারা 2 দিন 3 দিন 4 দিন আটকা ছিল বা নানান ভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, তারা অনেকে এখনো শারীরিক ভাবে অসুস্থ আছেন এবং মানসিক ভাবে তাদের সেই অনুভূতি তাদেরকে এখনো তাড়া করে বেড়াচ্ছে। তাদের যে পুনর্বাসনের প্রশ্ন, তাদের যে কোনো রকম স্বাস্থ্যের ক্ষতির জায়গাগুলো চিকিৎসার দায়িত্ব মালিক পক্ষকে নিতে হবে। যেমনটি জানিয়েছিলেন বিভিন্ন সংগঠন পক্ষ থেকে কিন্তু একই দাবি দেওয়া যে এই যে রানা প্লাজার যে জায়গা, এই জায়গাটার মধ্যে স্থায়ীভাবে কোনো কিছু করা হয়। এই ছিল এই সাভারের রানা প্লাজার সামনে থেকে। শাহিন, আপনাকে ধন্যবাদ। রানা প্লাজার কর্মসূচি নিয়ে বলছিলেন সহকর্মী শাহিন। পিরোজপুরে শুরু হয়েছে ভোটের আমেজ। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের মার্কা পেয়েই প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে পিরোজপুর ইন্দুরকানী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসান, নির্বাচনী প্রচারণার সবশেষ খবরাখবর আমাদেরকে জানাবেন। ইরশাদ, আপনি জানেন যে 8ই মে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের পিরোজপুরের কিন্তু রীতিমতো মার্কা পাওয়ার পরপরই প্রচার প্রচারণা শুরু হয়েছে এবং পিরোজপুরের জেলার 3টি উপজেলায়, পিরোজপুর সদর, নাজিরপুর উপজেলা এবং ইন্দুরকানী উপজেলায় কিন্তু ভোটের প্রচার প্রচারণা শুরু হয়েছে। গতকাল মার্কা পাওয়ার পরপরই তীব্র প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছে প্রচার প্রচারণার প্রার্থীরা এবং পিরোজপুরের এই 3টি উপজেলায় মোট 32 জন প্রার্থী আছে চেয়ারম্যান,
ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে সকাল থেকেই প্রার্থীরা তাদের প্রচারণা কিন্তু চালাচ্ছে এবং তারা বলছে যে যেহেতু অল্প সময় এবং তারা চাচ্ছে যে যার যার প্রার্থীরা তার ভোটারদের কাছে তার মার্কাটিকে প্রতীকটি পৌঁছে দেওয়ার জন্য, যাতে করে তার প্রচারণা অনেকটাই বৃদ্ধি পায়। এবং আমি বলে রাখি যে পিরোজপুর সদর উপজেলায় 2 জন চেয়ারম্যান প্রার্থী তাদের মার্কা পর্যন্ত করছে এবং নাজিরপুরে 4 জন চেয়ারম্যান প্রার্থী এবং ইন্দুরকানীতেও 4 জন চেয়ারম্যান প্রার্থী আছে। এবং তারা বলছে যে নির্বাচনী প্রচার প্রচারণা ইতিমধ্যে এখন পর্যন্ত সুষ্ঠু আছে এবং সুন্দর আছে এবং তারা যার নিজ নিজ মতো তারা প্রচারণা চালাচ্ছে। আমি এখন কথা বলছি একজন প্রার্থীর সাথে, তিনি বলবেন যে আপনাদের প্রচার প্রচারণা শুরু করছেন গতকাল থেকেই, যে এখন আপনাদের পরিবেশটা কিরকম দেখছেন? ধন্যবাদ। আমি প্রচারণা শুরু করছি গতকাল থেকে নিয়ম অনুযায়ী। তো আমি মনে করি এই ইন্দুরকানীবাসী আমার সাথে, সর্বস্তরের জনতা আমার সাথে আছে, এটা আমি মনে করি। কারণ আমার অঙ্গীকার উপজেলা পরিষদ হবে জনতার এবং আমি ইন্দুরকানী থেকে সন্ত্রাস মাদক মুক্ত করব এবং দুর্নীতির বিরুদ্ধে আমি সবসময় থাকবো, এটা হলো আমার অঙ্গীকার। এই কারণে সাধারণ জনগণ আমার সাথে আছে। আপনারা পরিবেশটি কিরকম দেখছেন নির্বাচনী প্রচার? হ্যাঁ, নির্বাচনের পরিবেশ ভালোই আলহামদুলিল্লাহ। তো এই সরকারের আমলে যে নির্বাচনটা হচ্ছে সবগুলোই ভালো হচ্ছে। আমি মনে করি নির্বাচনের পরিবেশ খুব ভালো আছে। ইভিএম এ যে ভোটটা হবে সেটা আপনারা কি বলতে প্রচার প্রচার কি বলছেন? ইভিএম এর ব্যাপারে আমি একজন প্রার্থী, আমার পক্ষ থেকে আমি প্রক্রিয়া শুরু করেছি যাতে ভোটারদের উদ্বুদ্ধ করা যায়, কিভাবে করা যায়। আর সরকারি ভাবেও নির্বাচন কমিশন সেটাও তারা করতেছে, মানুষ বুঝবে, এটা সমস্যা হবে না আমার মনে হয়। মূলত সেটা প্রচারণার যে চলমান আছে এবং তারা বলছে যে 3টি উপজেলায় ওই 32টি প্রার্থী তাদের ভোটার প্রার্থী লড়াই করছে এবং এই 8 তারিখে ইভিএম এর ভোটের মাধ্যমে মানুষ তাদের ভোট প্রয়োগ করবে বলে তারা জানিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রস্তুত এবং নির্বাচন রিটার্নিং কর্মকর্তা তিনি জানিয়েছেন যে এই ভোটের সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। মূলত এই ছিল আমার কাছ থেকে প্রচারণার হাসান, আপনাকে ধন্যবাদ। পিরোজপুর থেকে প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান। সংবাদ সকাল আরো থাকছে। পঞ্চগড়ে সড়কে ঝরল প্রাণ, মাহিন্দ্র ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত 2, আহত অন্তত 4। ট্যালেন্ট হান্ট প্রকল্পের আওতায় বাংলাদেশ থেকে জনশক্তি যাবে ইউরোপের 4 দেশে। দক্ষ কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অভিবাসন বিশ্লেষকরা বলছেন যে গতানুগতিক টিটিসির মাধ্যমে দক্ষ শ্রমিক গড়া সম্ভব নয়, আর প্রশিক্ষিত কর্মী এবং পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা না আনতে পারলে অঙ্কুরেই নষ্ট হতে পারে ইউরোপের বাজার। যদিও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর দাবি যে সরকারি ব্যবস্থাপনাতেই দক্ষ জনশক্তি তৈরি সম্ভব। ইউরোপের শ্রমবাজার নিয়ে আজিজুর রহমান কিরণের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প এবং সম্ভাবনাময় শ্রমবাজার খুঁজছে বাংলাদেশ। ইউরোপীয় ইউনিয়নের ট্যালেন্ট হান্ট প্রকল্পের আওতায় তথ্য প্রযুক্তি, কেয়ার গিভিং, ট্যুরিজম, হসপিটালিটি, কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাত, জাহাজ শিল্প ও তৈরি পোশাক খাতের সম্ভাবনা তৈরি হয়েছে জার্মানি, ইতালি, গ্রিস ও রোমানিয়ায়। বিশেষজ্ঞরা বলছেন এই প্রকল্পের আওতায় প্রশিক্ষিত ও দক্ষ কর্মী নেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে সেখানে বড় বাধা হতে পারে ভাষাগত জ্ঞান এবং দক্ষতা। সরকারি টিটিসি সেন্টারগুলোকে আধুনিক করা সহ বেসরকারি খাতের অধীনে উন্নত প্রশিক্ষণ কেন্দ্রের উপর জোর দেন তারা। শুধু স্কিল না, এখানে ভাষাগত শিক্ষা রয়েছে, তাদের মননের একটা ব্যাপার রয়েছে, সেখানেও ট্রেনিং করা এবং সেখানেও ট্রেনিং দেওয়া, এই কাজগুলো কিন্তু গুছিয়ে করতে হবে। কারণ এই বাজার আমরা কোনো ক্রমে আমরা হারাতে পারি না এবং এটা সম্ভাবনা যথেষ্ট। গভর্নমেন্ট লেভেলে যারা ট্রেনিং, উইথ ডিউ রেসপেক্ট আমি বলবো যে তাদের তো কোনো দায়িত্ব নাই। এই যে ট্রেনিং করে যারা বেরোলেন তারা কি বলতে পারবেন যে তাদের কতগুলো লোক চাকরি দিয়েছে, কতগুলো লোক চাকরি পেয়েছে? এই ধরনের কোনো ডেটা আছে? তাহলে তাদেরকে এই ধরনের কোনো রেসপন্সিবিলিটি বলে দেওয়া হয়েছে? যদিও সরকারি টিটিসি সেন্টারের সক্ষমতা যথেষ্ট বলে দাবি করছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। 104টা টিটিসি অলরেডি চালু আছে, এইগুলাতে ট্রেনিং চলতেছে। 6টা মেরিন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে, সেগুলোতেও কাজ চলতেছে। নতুন প্রজন্মের যে মেশিনারি ট্রেনিংয়ের জন্য যেগুলোর প্রয়োজন আছে সেগুলো আমরা ক্রয় করতেছি।
বাইরা মহাসচিব কর্মী পাঠানোর প্রক্রিয়া উন্মুক্ত করার দাবি জানালেও এর সঙ্গে দ্বিমত জানান অভিবাসন বিশেষজ্ঞ সিআর আবরার। যে কোনো এমএ আসলে যে কোনো নতুন মার্কেটে গেলে বোয়েসেলকে একটা আলাদা করে দিয়ে দেওয়া হয় যে এইখানে শুধু বোয়েসেল লোক পাঠাবে। আপনি আমাদের জন্য মাজার উন্মুক্ত রাখেন, আপনি সিস্টেম করে দেন, নিয়মকানুন করে দেন, প্রসেসে দিয়ে দেন, আমাদেরকে কোনো ইস্যু নেই, কিন্তু পার্টিকুলারলি কাউকে করে দিয়ে না, কারণ এটা মনোপলাইজ হয়ে যায়। বেশ কয়েকটা কান্ট্রি কিন্তু আমরা এইভাবে আটকে গেছি যেখানে আমরা কর্মী পাঠাতে পারছি না। আর একটা হলো এই যে সিন্ডিকেট প্রথা, মানে এই যে সিলেক্টিভ কিছু এজেন্সিকে বিভিন্ন জায়গায় কাজ করতে দাও, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাইরার তো তাদের একটা এই সেক্টরকে প্রতিনিধিত্ব করেন জাতীয় পর্যায়ে, তাদের তো দায়িত্ব বর্তেছে, কিন্তু সে দায়িত্ব তো তারা তো পালন করছেন না। কোনো কোনো ক্ষেত্রে সবচেয়ে দুঃখের বিষয় যারা বলেছিলেন যে তারা এই সিন্ডিকেট ভাঙবেন, তারাও পরবর্তীকালে আমরা যেটা শুনেছি যে তারা এর সাথে সম্পৃক্ত হয়েছে। শুধু এ 4 দেশই নয়, সঠিক ব্যবস্থাপনায় মানসম্মত কর্মী পাঠানো গেলে হাঙ্গেরি সহ ইউরোপের বিভিন্ন দেশেও দক্ষ শ্রমিক পাঠানো সম্ভব। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। মিয়ানমারে সাজা ভোগের পর আজ দেশে ফিরছেন 173 বাংলাদেশি। বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, এ নিয়ে সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। হ্যাঁ ইসরাত, আমরা যতটুকু খবর পেয়েছি ঠিক 11:30 নাগাদ যে মিয়ানমারের বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে 173 বাংলাদেশি নাগরিক যে কক্সবাজার কে নিয়ে আসা হচ্ছে তাদেরকে, এবং সেই হস্তান্তর প্রক্রিয়াটি তাদেরকে সেটি সমুদ্রের মাঝেই হবে, এবং মিয়ানমারের সিতুয়ে বন্দর থেকে যেই বন্দর এবং সেখান থেকে যে জাহাজটি নিয়ে তাদেরকে নিয়ে আসা হচ্ছে সেই জাহাজে করেই আগামীকাল ফিরে যাবে মিয়ানমারের যে পালিয়ে আসা জান্তা এবং সেনাবাহিনীর 285 জন সদস্য রয়েছেন তারা। এবং ইতিমধ্যেই কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট, সেখানে যে 173 বাংলাদেশি তাদের স্বজনরা এখানে উপস্থিত হয়েছেন, এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ ব্যবস্থায় আমরা এখানে দেখতে পাচ্ছি। যদিও বা যেই ঘাট দিয়ে এখানে আনা হচ্ছে সেখানে সাংবাদিকদের প্রবেশাধিকার সংরক্ষিত রয়েছে, এবং আমরা যেটি জানতে পেরেছি এই 173 বাংলাদেশির মধ্যে 130 জনই কক্সবাজারের এবং অন্যান্যরা বাংলাদেশের বিভিন্ন জেলার। তাদেরকে এই ঘাট দিয়ে আনার পরে তাদের বিভিন্ন ব্যবস্থায় তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হবে। এবং ইতিমধ্যে আমরা এখানে যেটি দেখতে পেয়েছি যে মিয়ানমারের দূতাবাসের কর্মকর্তারাও এখানে এসছেন, এবং সেই সাথে বাংলাদেশের যে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা যারা মূলত এই হস্তান্তর প্রক্রিয়ার সাথে থাকবেন তারাও এখানে এসে পৌঁছেছেন। এবং সেই সাথে যেটি আমরা আরো জানতে পেরেছি এই 173 জন বাংলাদেশি এদেরকে যে সিতুয়ে বন্দর থেকে যেই জাহাজটি করে আনা হচ্ছে মিয়ানমারের, সেই জাহাজ থেকে বাংলাদেশের জাহাজে তাদেরকে সমুদ্রের মাঝখানে হস্তান্তর করা হবে, এবং সেই জাহাজটি এই নুনিয়াছড়া ঘাটে আসবে মূলত। এবং এরপরেই যাবতীয় সরকারি যে কার্যক্রমগুলো রয়েছে সেই সরকারি কার্যক্রমগুলো শেষে তাদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল নাগাদ ইনানি জেটিঘাট, যেটি উখিয়ায় রয়েছে, সেখান থেকে ওই একই জাহাজে করে তাদেরকে সৌরভ, আপনাকে ধন্যবাদ। মিয়ানমার থেকে সাজা ভোগের পর আজ দেশে ফিরছেন 173 বাংলাদেশি। এই ব্যাপারেই বিস্তারিত বলছিলেন সহকর্মী সৌরভ দেব। পঞ্চগড়ে এশিয়ান হাইওয়ে সড়কে মাহিন্দ্র ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে এক নারী ও চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও 4 জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুজনের অবস্থা অবনতি হলে তাদেরকে অন্যত্র হস্তান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান সকাল 9টার দিকে দুর্ঘটনা ঘটে। চন্দনবাড়ি ইউনিয়নের কলাপাড়া সড়কে দেবীগঞ্জ থেকে আসা ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রের সংঘর্ষ হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিস কর্মীরা। একটি ট্রাক এবং আপনার বোদা থেকে দেবীগঞ্জ মুখে একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষের ফলে একজন পথচারী নারী মারা যায় এবং ট্রাক্টরের বা ট্রলি ড্রাইভার মারা যায় আমরা দেখতে পাই, এবং 4 জন
মেডিকেলে জনগণ এবং আমরা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। বাংলাদেশ বেতার রংপুর আঞ্চলিক কেন্দ্রে সরকারি গাছ বন বিভাগের অনুমতি ছাড়াই কাটার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ আবু সালের বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ পেলে দায়িত্বরত পুলিশ সদস্যরা ওই গাছ কাটা আটকে দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বন বিভাগ। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা ইসলাম। রংপুর নগরীর সিও বাজার এলাকায় বাংলাদেশ বেতারের আন্তর্জাতিক প্রেরণ কেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা নানা প্রজাতির শত শত গাছে নজর পড়ে প্রতিষ্ঠানের আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহের। ঈদের ছুটিতে নিজের বিশ্বস্ত কর্মচারী দিয়ে একাধিক গাছ কেটে ফেলেন তিনি। অন্য কর্মচারীরা বিষয়টি সিনিয়র কর্মকর্তাকে জানালে নড়ে চড়ে বসেন আবু সালেহ। গাছ কাটার বিষয়টি স্বীকার করে তড়িঘড়ি সরকারি পত্র তৈরি করে কেটে ফেলা গাছের মূল্য নির্ধারণ করতে 15 এপ্রিল বন বিভাগকে পত্র দিয়ে গাছ অপসারণের অনুরোধ করেন। তবে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি তিনি। পুলিশ বলছে অনিয়মের বিষয় জানার পর গাছ আটকে দিয়েছে তারা। আর কর্মচারীরা বলছেন গাছ সরিয়ে নেওয়ার পর বন বিভাগকে দেখাতে পুনরায় সেগুলো ক্যাম্পাসে আনা হয়। খোঁজাখুঁজি চলতেছে, একটা সিস্টেমেটিক ওয়েতে করার চলতেছে আর কি। এর মধ্যেই এটা কাটা হয়েছে, কাটা হয়ে এখানে রাখা, সব গাছগুলো রাখা হয়েছে এখানে। পিছনে কিছু গাছ ছিলই, নিয়ে যেতে পারেনি, পিছনেই ছিল। ওটা তো ব্যারিকেড ছিল পাশে, তো ওরা আবার যেহেতু এখন একটু দেখতে হবে, গাছগুলো দেখাতে হবে, এই জন্য তারা আবার গাছগুলো দিয়ে গেছে। এটা এদের 2 দিন আগে তো এনাদের লোক এসে গাছটা কাটছিল, কাটার পর এখান থেকে একজন ব্লেম দিছিল। তো যখন ব্লেমটা দেওয়া হয়েছিল তখন আমরা গাছটা অলরেডি কেটে ফেলাই দিছিল, মাটির মধ্যেই পড়ছিল। যখন ব্লেম দিছিল তখন থেকে আমরা গাছটা আটকাই দিছি আর কি, গাছটা যেতে দিইনি এতটুকু। গেল জানুয়ারিতে বেতার কেন্দ্রের দায়িত্বরত পুলিশ সদস্য মোস্তফার লিখিত অভিযোগের ভিত্তিতে গাছ কাটতে প্রয়োজনীয় কাগজ তৈরি করা হলেও বন বিভাগ বলছে যথাযথ নিয়ম না মানায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন একটা ভুল হয়েছে, সে ভুলটাকে কাভার করা যায়, আর বাকি হলো যে এটা সম্পর্কে ফাইনাল কোনো মতামত আমার পত্রে যাবে, সেটা হলো যে একবার ওনারা যখন করে আসবে তখন আমরা একটা ঘোষণার সিদ্ধান্ত লিখিতভাবে দিয়ে দেব। সরকারি সম্পদ রক্ষায় সবাইকে নিজ থেকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবিদদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল জ্যামাইকা। গাজা ইসরায়েলের বিরুদ্ধে মার্কিন অস্ত্র ব্যবহারের অভিযোগ। বাঁশের বানা তৈরি করে ভাগ্য বদল করেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের জাবরা গ্রামের 2 শতাধিক জেলে পরিবার। জেলার নদ নদী শুকিয়ে যাওয়ায় দারিদ্রতা ছিল পরিবারগুলোর নিত্যসঙ্গী। বাঁশের বানার শিল্প এদের ভাগ্য বদলের সঙ্গে সঙ্গে পাল্টে দিয়েছে পুরো গ্রামের চিত্র। মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল আলিমের পাঠানো তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। একসময় যাদের অর্ধাহারে অনাহারে দিন কাটতো, এখন তারা অর্থনৈতিকভাবে বেশ সচ্ছল। দিন বদলের সাথে সাথে নারীসহ তাদের সন্তানদেরও স্কুলে পাঠিয়ে শিক্ষার পাশাপাশি কর্মজীবী হিসেবে গড়ে তুলছেন তারা। তাদের তৈরি বানা যাচ্ছে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, পাবনা, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা ও নরসিংদী সহ দেশের প্রায় 14টি জেলায়। তাদের তৈরি বাঁশের এসব বানা ব্যবহার হয় মাছের ঘের তৈরিতে। সেই সাথে ব্যবহার করছেন পেঁয়াজ ব্যবসায়ীরা। পেঁয়াজ ব্যবসায়ীরা বানা দিয়ে মাচা তৈরি করে তাতে সংরক্ষণ করছে জেলার উৎপাদিত পেঁয়াজ। 2 থেকে 6 ফুট আয়তনের 5 প্রকারের তৈরি হয় এসব বানা। এক একটি সাইজের বানা এক এক রকম দামে বিক্রি হয়। মাছের ঘের ব্যবসায়ী ও পেঁয়াজ ব্যবসায়ীরা পাইকারের মাধ্যমে ক্রয় করে বাড়ি থেকে নিয়ে যায় তাদের তৈরি এ সকল বানা। আমরা পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি বানার কাজ করি। এখান থেকে প্রায় 200-500 পরিবার এখান থেকে স্বাবলম্বী। এখান থেকে নানান দেশে মধ্যে ময়মনসিংহ, হালুয়াঘাট, বিভিন্ন জায়গায় বাংলাদেশের আনাচে আছে এই ঐতিহ্যবাহী জাবরার বানাগুলি যাচ্ছে। এই বানাগুলো নিয়ে আমরা মনে করেন রেজা বলে চাং, এটা চাং বানায় মনে করেন আমরা ঘরে রাখি, পেঁয়াজ রাখি করুন। পেঁয়াজ এই মাছা পাইতে যারা বলে চাং, এটা এইভাবে রাখা হয় যে পেঁয়াজটা ভালো থাকে। এটা মূলত মাছের ঘেরের জন্য বানাটা তৈরি করি। বাংলাদেশে যে প্রান্তে মাছের ঘের আছে বানা লাগে, আর বর্তমানে পেঁয়াজ রাখি করে।
এই বানা বিছিয়ে চাঙ্গের ভিতরে তারপরে পিএস গুলো রাখি করে। জেলে সম্প্রদায়ের যে সকল পরিবার বানা তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছে তাদের জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। এবং এই সংক্রান্ত রাষ্ট্রীয় কোনো অনুদান বা সুযোগ সুবিধা যদি আসে আমরা তাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে রয়েছে। সরকারি বেসরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেয়া হলে এই শিল্পকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন তারা। এছাড়া দেশের বেকার লোকদেরও কর্মসংস্থানের সৃষ্টি হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজার নাসের হাসপাতালের গণকবর থেকে আরও ৩১০ মরদেহ উদ্ধার করেছে ফিলিস্তিনের উদ্ধারকারী সংস্থা। এদিকে মার্কিন সিনেটে ইসরায়েলের জন্য $2.5 কোটি বেশি ডলারের সামরিক সহায়তা বিল পাশ হয়েছে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক বলেন যে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করে গাজায় যুদ্ধ অপরাধ করছে ইসরায়েল। অন্যদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জ্যামাইকা। আরো জানাচ্ছেন মুশরিফা নুজহাত। গাজা উপত্যকার বেইত লাহিয়া, বেইত হানুন এবং জাওয়ালিয়ার পূর্বাংশে ক্রমাগত শেল এবং আর্টিলারি হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই এলাকাগুলোর বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিলেও পালানোর সময়টুকুও দিচ্ছে না আইডিএফ। হামলা থেমে নেই রাফাহ এলাকাতেও। মঙ্গলবার রাতে ইসরায়েলি বাহিনীর হামলায় এই এলাকার একই পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন। এদিকে নাসের হাসপাতাল প্রাঙ্গণের গণকবর থেকে এখনো মিলছে মরদেহ। ইসরায়েলি বাহিনী এই হাসপাতাল ছেড়ে যাওয়ার পর শনিবার এই হাসপাতাল চত্বরে শনাক্ত করা হয় গণকবর। এরপরই মাটির নিচ থেকে শত শত মরদেহ তুলে আনছেন ফিলিস্তিনের উদ্ধারকর্মীরা, যার বেশিরভাগই নারী ও শিশুদের। পরিস্থিতির ভয়াবহতায় শঙ্কিত জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এই ঘটনার স্বাধীন এবং সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে মার্কিন সিনেটে ইসরায়েলের জন্য $2.5 কোটি বেশি সামরিক সহায়তার বিল পাশ হয়েছে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক বলেন যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করে গাজায় যুদ্ধাপরাধ করছে ইসরায়েল। অন্যদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জ্যামাইকা। মুশরিফা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।